মামলায় হাসিনা সহ ৩ জনের বিচার শেষ। ১৩ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি অ্যাটর্নি জেনারেলের। উপদেষ্টা পরিষদে সংশোধিত শ্রম আইন ও আরপিও অনুমোদন। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত সশস্ত্র বিভাগ বাদ পড়ল ইভিএম। কিছু রাজনৈতিক দল ভোট পেছানোর পায়তারা করছে, অভিযোগ বিএনপির। দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারের গুরুত্ব আরোপ। এবং দাপুটে জয়ে ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে ক্যারিবীয়দের ১৭৯ রানে হারল টাইগাররা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনিমা বিনতে তাহের। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিচার শেষ হয়েছে। ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যে শেষ হয় মামলার বিচার কার্যক্রম। তিনি বলেন, হাসিনা সহ অন্যদের শাস্তি দিতে না পারলে জুলাই শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে। মেজবা রহমানের রিপোর্ট। দীর্ঘ প্রায় ৪ মাস শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সমাপনী বক্তব্যে উঠে আসে হাসিনার শাসনামলে গণহত্যা ও ক্ষমতায় টিকে থাকতে ঘটানো নারকীয়তার ভয়াবহ চিত্র। এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। আমি বলেছি, এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। ৫ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, ১০ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। জুলাই আন্দোলনে ৩৬ দিনে শেখ হাসিনা সহ অভিযুক্তরা রাজধানী ও আশেপাশের এলাকায় হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগ সহ একাধিক মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। তবে এইসব অভিযোগ অস্বীকার করেন স্টেট ডিফেন্স আমির হোসেন। তার দাবি, হাসিনা সহ অন্যরা ক্ষমা পাওয়ার যোগ্য। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে। আগামী ১৩ নভেম্বর এই মামলায় রায়ের দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে না ভোট ফিরিয়ে আনা ও ইভিএম বাতিল সহ একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে শ্রম আইন সহ আরও 2টি আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে শ্রম আইন সহ 2টি আইনের চূড়ান্ত অনুমোদন ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন ও দুদক আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধনের বিষয়গুলো তুলে ধরেন তিনি। 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে।
153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাধারণ নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়, একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন, ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে সেটার বিধান করা হয়েছে। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন ও দুদক আইনের সংশোধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আইন উপদেষ্টা। অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আরেকটা যে আইন যেটা আপনার নীতিগতভাবে অনুমোদন হয়েছে সেটা হচ্ছে দুদক অর্ডিন্যান্স। আর থার্ড যেটা আইন আমরা নীতিগতভাবে অনুমোদন করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। এ সময় বিদেশি সংস্থার মাধ্যমে বিমানবন্দরের কার্গোতে আগুনের ঘটনা তদন্ত করার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর পায়তারা করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতারা। অনুষ্ঠানের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারলে বাংলাদেশের এগিয়ে যাওয়া সহজ হবে। বাংলাদেশের প্রতিটা ক্রাইসিসে যেমনি শহীদ জিয়া আমাদের সামনে ছিল, এখনো আছে। শহীদ জিয়া অম্লান, শহীদ জিয়া মরে নাই। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ জিয়া থাকবে। আর শহীদ জিয়াকে যদি আমরা ধারণ করতে পারি, শহীদ জিয়ার অনুসৃত নীতি যদি আমরা ফলো করতে পারি, তাহলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি এতে বলেন, গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের অর্থনীতি, রাজনীতি কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা অব্যাহত রাখলেও কিছু দল এতে বাধা দিচ্ছে। কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না তার চেষ্টা করছেন। অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। দেশের অর্থনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকার সেই অবস্থাগুলোকে সামনে নিয়ে আসবে। জিয়াউর রহমানকে আওয়ামী লীগ সরকার ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল উল্লেখ করে ইতিহাস যাকে ধারণ করে তাকে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে সতর্ক করেছে বিএনপি। তবে বর্তমান কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিতে আস্থাও রাখছে দলটি। দুপুরে নির্বাচন ভবনে সিসি এমএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি জানান, গণতন্ত্রের স্বার্থে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এমন পরিবেশ নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। মতদ্বৈধতাও থাকবে, ভিন্ন মত থাকবে। যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না। কাজে আজকে এনসিপি আপনি যেটা বলেছেন তাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা সেটাকে সম্মান করি।
জনগণের টাকায় বিদেশে সম্পদ বাড়ানো ব্যক্তিরা পরিকল্পনা অনুযায়ী এ নগরকে গড়ে তোলেনি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে। সকালে রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গেল 14 অক্টোবর রাজধানীর রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনাকে বেদনায়ক উল্লেখ করে নিহত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী নগদ 1 লাখ টাকা তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান নিহতের স্বজনরা। আল্লাহর রহমতে 1 লক্ষ টাকা পাইছি বিএনপির পক্ষ থেকে, অন্য হাত থেকে আমরা পাই নাই সহযোগিতা। কারখানা কাজ করতে আমার ছেলে, এই ছেলে আমার সম্পদ ছিল। সমাজবিজ্ঞান নিয়ে মাস্টার্স কমপ্লিট করছি। চাকরির জন্য যদি একটু চেষ্টা করা হইতো তাহলে 2টা সন্তান নিয়ে আমি সুন্দর মতো থাকতে পারতাম। অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা বিএনপি সবসময় পাশে থাকবে বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী তিনি প্রত্যেকটি নিহত পরিবারকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার নির্দেশনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবাসিক এলাকার রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করেন। এইরকম একটি আবাসিক এলাকা যেখানে ছেলে মেয়ে নিয়ে পরিবারগুলো বসবাস করে, সেখানে একটি ধ্বংসাত্মক রূপ পরিগ্রহ করতে পারে, মানুষের জীবন বিপন্ন করতে পারে, এই ধরনের একটি রাসায়নিক কারখানা এখানে করার অনুমতি দেওয়া হয় কিভাবে? বিগত সরকার পরিকল্পিতভাবে নগর গড়ে না তুলে বিদেশে টাকার পাচারে ব্যস্ত ছিল বলেও অভিযোগ করেন রিজভী। যাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে গিয়ে দুবাইয়ে বাড়ি বানানো, কানাডায় বাড়ি বানানো, তো তারা তো এইসব দিকে মনোযোগ দেয়নি। একটা প্ল্যানিং করে পরিকল্পিতভাবে নগরায়ন তো করা, এইটার দিকে তারা মনোযোগ দেয়নি। রাষ্ট্র ক্ষমতায় গেলে হেলথ কার্ডের মাধ্যমে বিএনপি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বলেও জানান বিএনপির মুখপাত্র। বিএনপি যদি নির্বাচিত হয়, যে হেলথ কার্ড মানুষ যাতে একেবারে খুবই অল্প পয়সায় বা বিনা পয়সায় তার চিকিৎসা পায়, সেই অঙ্গীকার তিনি করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 803 জন। চলতি বছর ডেঙ্গুতে 259 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 63,170 জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে 285 জন, ঢাকা বিভাগে 147, বরিশালে 112 জন, চট্টগ্রামে 97 জন, খুলনায় 49 জন, ময়মনসিংহে 49 জন, রাজশাহীতে 37 জন, রংপুরে 17 ও সিলেট বিভাগে 10 জন ভর্তি হয়েছেন। চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম 10 দিনেই 1,70,00,000 শিশুকে এই টিকা দেওয়া হয়েছে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়। টিকা নিয়ে টাইফয়েড থেকে শিশুদের নিরাপদ রাখার আহ্বান জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। টিকাদান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। গেল 12 অক্টোবর থেকে শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। 10 দিনের ব্যবধানে এই টিকার আওতায় এসেছে 2.25 কোটি শিশু। টিকাদানের লক্ষ্যমাত্রা 5 কোটি থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতিবাচক প্রচারণায় প্রশ্নবিদ্ধ হচ্ছে টিকার প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে টাইফয়েড টিকাদান বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান। বলেন, বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতেই টিকার কার্যক্রম শুরু করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে বিজ্ঞানের উপর নির্ভর করেছে। এই সময়কালের মধ্যে টিকা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে আসলে টাইফয়েডের বার্ডেনটা কমানোর মাধ্যমে মৃত্যু কমাবেন, আপনার শিশুকে টাইফয়েডের হাত থেকে রক্ষা করবেন। গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবু জাফর। সাম্প্রতিককালে এই ক্যাম্পেইন শুরু করার পরে
যে গুজব শুরু হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের সবাই অ্যাকচুয়ালি রুখে দাঁড়ানো উচিত। আমাদের এই ক্যাম্পেইনিংকে অ্যাকচুয়ালি আমরা একটু সফল করতে চাই। তার কারণগুলো আমরা অলরেডি বলেছি যে আমাদের এটা কিন্তু 7ম দেশ বাংলাদেশ টাইফয়েড ভ্যাকসিনেশনের জন্য। এর আগে পাকিস্তানে 2019 সাল থেকে সেখানে টাইফয়েড ভ্যাকসিনেশন চলছে, অন্যান্য দেশও নেপাল 22 সাল থেকে শুরু করেছে এবং এটা আমরা বারবার বলছি WHO করছে প্রি কোয়ালিফাইড সার্টিফাইড একটা ভ্যাকসিন। টাইফয়েডের টিকাদান কর্মসূচি সফল করে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের কথাও বলেন মহাপরিচালক। টিকার যে উদ্দেশ্য টাইফয়েডের এই এজে আমাদের প্রতিরোধ ব্যবস্থা করে আমাদের হাজার হাজার শিশুর অকাল মৃত্যু থেকে আমরা রক্ষা করতে সমর্থ হব। নাহিদ সিরাজ নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য বৌদ্ধ সংঘ ও শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে রাজধানীর মিরপুর 13 নম্বর সেকশনের শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী কঠিন চিবরদান অনুষ্ঠান। বিকেলে এর উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তী 24 ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে বুননের মাধ্যমে প্রস্তুত করা হবে চিবর। শুক্রবার সকালে প্রস্তুতকৃত কঠিন চিবরদান সহ বিভিন্ন ধর্মীয় আচার পালন হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মং থিন উইন সহ গণ্যমান্য ব্যক্তিরা। পিরোজপুরের নেসারাবাদে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গিয়াসউদ্দিন সহ থানার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিকালে উত্তর সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বালিহারি ক্লাস্টারের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বদলিজনিত কারণে বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিনের অবদান তুলে ধরেন বক্তারা। পরে বিদায়ী শিক্ষক ও কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। আজকের অনুষ্ঠানে আমি খুব খুশি হয়েছি এবং মনের দিক দিয়ে খুব প্রফুল্ল আমি যে এরকম একটা মহতী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকল স্কুলে ছাত্রছাত্রীদের ভিতরেই জ্ঞান আসবে, মানুষ তৈরি হবে আর তারাই এই দেশ গড়বে। পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিক্রয় খাতে নতুন ব্র্যান্ড প্লাইম্যাক্স নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ RFL। দুপুরে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক RN পাল। প্লাইম্যাক্স ব্র্যান্ডের পার্টিকেল বোর্ড উৎপাদন করছে নরসিংদীর ভাঙা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত নিজস্ব কারখানায়। এ খাতে RFL এর মোট বিনিয়োগ 200 কোটি টাকা। এ বোর্ড অনুমোদিত ডিলার, রিটেইলার ও কেনাকাটা জনপ্রিয় অনলাইন সাইটে সারা দেশে পাওয়া যাবে। প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রতি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য 1960 টাকা। দেশের বাইরের খবর, রাশিয়ার একাধিক অঞ্চল জুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় 12 জন নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 139টি ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এদিকে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে রুশ ড্রোন হামলায় প্রাণ গেছে 2 ইউক্রেনীয় সাংবাদিকের। অন্যদিকে ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রাথমিক বিল পাশের নিন্দা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। কাজী সারনির রিপোর্ট। Russia wants to do something. They want to stop the মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত চেষ্টা সত্ত্বেও থামছেই না ইউক্রেন রাশিয়া যুদ্ধ। দুই দেশের মধ্যে অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার ভোররাতে রাশিয়ার একাধিক অঞ্চল জুড়ে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে 12 জন নিহত এবং 19 জন আহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মোট 139টি ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। তবে এর মধ্যে বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়। বেলগোরোড অঞ্চলে 56, ব্রায়ানস্ক অঞ্চলে 22 এবং রিয়াজান অঞ্চলে 14টি ড্রোন হামলা চালানো হয়। এর জবাবে বৃহস্পতিবার ইউক্রেনের দনেক্স অঞ্চলে ড্রোন হামলা চালায় মস্কো। হামলায় ইউক্রেনের ফ্রিডম টিভির 2 সাংবাদিক নিহত ও 1 জন আহত হয়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা স্থগিত হওয়ার পর সবচেয়ে বড় দুটো রুশ তেল কোম্পানির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি চুক্তি করতে মস্কোর ওপর চাপ সৃষ্টির চেষ্টায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শর্ত লঙ্ঘন করে রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রাখায় 15,000 ফিলিস্তিনি গাজার বাহিরে চিকিৎসা নিতে যেতে পারছেন না বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রাথমিক বিল পাশ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। একে অবিবেচক রাজনৈতিক কৌশল বলে নিন্দা জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। আবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি।
জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা সহ 3 জনের বিচার শেষ। 13 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি অ্যাটর্নি জেনারেলের। উপদেষ্টা পরিষদে সংশোধিত শ্রম আইন ও আরপিও অনুমোদন। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত সশস্ত্র বিভাগ। বাদ পড়ল ইভিএম। কিছু রাজনৈতিক দল ভোট পেছানোর পায়তারা করছে অভিযোগ বিএনপির। দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারে গুরুত্ব আরোপ। এবং দাপুটে জয়ে 19 মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে ক্যারিবীয়দের 179 রানে হারালো টাইগাররা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।